প্রাচীন যুগের একটি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের সংখ্যা ছিল প্রায় 10,000 এবং আচার্যদের সংখ্যা ছিল প্রায় 1500 থেকে 2000। ভাবতে পারা যায় সংখ্যাটি অনুপাতে দেখা যায় প্রতি 5 জন ছাত্রের জন্য একজন করে আচার্য। হ্যাঁ, আমি বলছি প্রাচীন ভারতের তথা বিশ্বের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ পরিকল্পিত আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দার কথা। এই নিবিড় শিক্ষা পদ্ধতি এই বিশ্ববিদ্যালয়কে করে তুলেছিল অনন্য এবং বিশ্ববিখ্যাত। পঞ্চম শতাব্দী, যখন বিশ্বের অধিকাংশ দেশই অন্ধকারে নিমজ্জিত, তখন ভারতে গড়ে উঠেছিল এমন এক অসাধারণ জ্ঞাননগরী যার নাম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রায় 450 খ্রিস্টাব্দের কাছাকাছি গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে বিহারের রাজগীর বা প্রাচীন মগধে তৈরি হয়েছিল এই জ্ঞাননগরী। তবে ঐতিহাসিকদের মতে এর আসল কমপ্লেক্স ছিল আরো বড়। যে অংশটি এখনো পর্যন্ত পাওয়া গেছে তা কেবল একটি ক্ষুদ্র অংশ মাত্র। শিক্ষার্থীদের থাকার জন্য ছিল অসংখ্য মঠ এবং তাতে ছিল পৃথক পৃথক কক্ষ, অধ্যয়ন এবং ধ্যানের স্থান। বিহারগুলি ছিল আয়তাকার এবং এর কেন্দ্রে ছিল খোলা প্রাঙ্গণ। এক একটি কক্ষে একজন বা দুজন করে ছাত্র থাকার ব্যবস্থা ছিল। প্রতিটি কক্ষে পাথরের তৈরি বিছানা এবং বই রাখার তাক ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে শুধু ভারত থেকেই পড়তে আসতেন তা নয়, চীন, জাপান, কোরিয়া, তিব্বত, মঙ্গোলিয়া, পারস্য, তুরস্ক, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও ছাত্ররা আসতো এখানে পড়তে। তবে সব থেকে অবাক করা বিষয় হলো এই 10,000 ছাত্রের পড়াশোনা, থাকা এবং খাওয়ার জন্য ছাত্রদের কাছ থেকে কোনো টাকাই নেওয়া হতো না। তৎকালীন রাজারা 100 থেকে 200টি গ্রামের রাজস্ব নালন্দাকে দান করতেন, যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিশাল খরচ চলত। নালন্দার শিক্ষা ব্যবস্থা ছিল তার সময়ের থেকে কয়েক শতাব্দী এগিয়ে। এটি যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছিল তা কিন্তু মোটেই নয়। এটি ছিল আধুনিক মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি। এমন বলার কয়েকটি কারণও আছে। কঠিন ভর্তি পরীক্ষা, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, বিশাল লাইব্রেরি এবং দৈনন্দিন রুটিন যা এই ইউনিভার্সিটিকে করে তুলেছিল অনন্য। নালন্দায় ভর্তি হওয়া আজকের আইআইটি বা হার্ভার্ডের থেকেও কঠিন ছিল। পরীক্ষা পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বার থেকেই শুরু হতো। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকতেন দ্বার পণ্ডিত। তিনি ছাত্রদের কঠিন সব প্রশ্ন করতেন। বিখ্যাত চীনা পণ্ডিত হিউয়েনসাং এর মতে প্রতি 10 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 2 থেকে 3 জন ভর্তি হওয়ার সুযোগ পেতেন, বাকিদের ফিরে যেতে হতো গেট থেকেই। নালন্দা ছিল প্রকৃত অর্থেই সর্ববিদ্যার কেন্দ্র। এখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি পড়ানো হতো বিজ্ঞান, গণিত, চিকিৎসা শাস্ত্র, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, ভাষাতত্ত্ব এবং আরো বিভিন্ন বিষয়। এখানকার ছাত্রদের মধ্যে অন্যতম হলেন আর্যদেব, চন্দ্রকীর্তি, শান্তিদেব, শান্তরক্ষী, আর্যভট্ট, হিউয়েনসাং এবং আরো অনেকে। এখানে শিক্ষাকক্ষে যে শুধু শিক্ষকই লেকচার দিতেন তা নয়, বরং তর্ক বিতর্ক বা ডিবেট ছিল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। ছাত্ররা একে অপরের মত খণ্ডন করে তবেই সত্যে পৌঁছাতে। জ্ঞান অর্জন হতো প্রধানত 3টি স্তরের মাধ্যমে। এগুলি হলো শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। শ্রবণ অর্থাৎ শোনা, মনন অর্থাৎ চিন্তা করা এবং নিদিধ্যাসন অর্থাৎ সেই বিষয়ে ধ্যান করা। নালন্দার অনন্য সবকিছুর মতোই একটি অনন্য জিনিস হলো এখানকার সময় নির্ধারণ। এখানে সময় নির্ধারণ করা হতো জল ঘড়ির মাধ্যমে। একটি ড্রাম বাজিয়ে ক্লাসের সূচনা বা শেষ করা হতো। 10,000 ছাত্রের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া নিয়ম ছিল, কিন্তু কোনো ছাত্রের ওপর শারীরিক শাস্তি প্রয়োগ করা হতো না। তবে নালন্দার প্রাণ ছিল এর বিশাল লাইব্রেরি, যা ইতিহাসে ধর্মগঞ্জ বা জ্ঞানের বাজার নামে পরিচিত। 3টি বিশাল ভবনের সমন্বয়ে গঠিত ছিল এই ধর্মগঞ্জ। প্রথম ভবনটি ছিল রত্নসাগর। এটি ছিল 9 তলা বিশিষ্ট একটি বিশাল ভবন। এখানে মূলত ধর্মতত্ত্ব এবং দর্শনের পাণ্ডুলিপি রাখা থাকত।
ধর্মগঞ্জের সংগ্রহের বিশালতা এতই বিশাল যে তা আমাদের পক্ষে কল্পনাতীত। বলা হয় প্রায় কয়েক লক্ষ হাতে লেখা পাণ্ডুলিপি এই গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। এখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু শাস্ত্র, বেদ, ব্যাকরণ, যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান এবং সঙ্গীতের ওপরেও হাজার হাজার বই ছিল। তৎকালীন সময়ের অধিকাংশ তালপাতার পুঁথি বা গাছের ছালের ওপর লেখা পুঁথিও এখানে সংরক্ষিত ছিল। এই পুঁথি বা পুস্তকগুলি দেশীয় গুরুত্বের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক গুরুত্বও ছিল অপরিসীম। চীন, তিব্বত, কোরিয়া ইত্যাদি বহু স্থান থেকে আসা পণ্ডিতেরা বছরের পর বছর এই স্থানে কাটাতেন শুধু পাণ্ডুলিপিকে পড়ে দেখার এবং নকল করার উদ্দেশ্যে। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এখান থেকে প্রায় 657টি পাণ্ডুলিপি নিজের দেশে নিয়ে যেতে পেরেছিলেন। এই বিশাল ধর্মগঞ্জই ছিল নালন্দার আত্মা। সেখানে শুধুমাত্র বই ছিল না, ছিল কয়েক হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস। কিন্তু কে এমন হলো যে আজ নালন্দার একটি বইয়েরও হদিশ পাওয়া যায় না? শতাব্দী প্রাচীন সেই আত্মা অদৃশ্য হলো কেমন করে? আজ সেই স্থান কেন মাটির নিচে চাপা পড়ে আছে? চলুন জানা যাক এবার সেই অন্ধকারময় বিধ্বংসী ইতিহাসের কথা। সালটা 1203। উত্তর ভারত তখন তুর্কি ঝড়ের কবলে। কিন্তু সেই ঝড়ের সেনাপতি বখতিয়ার খিলজি নিজেই তখন জমে মানুষে লড়াই করছেন। এক রহস্যময় রোগে তার শরীরে শুরু হয়েছিল পচন। তার নিযুক্ত হাকিমরা একে একে হার মেনে নিয়েছিলেন। শেষে তাকে পরামর্শ দেওয়া হয় বিহারের মগধের নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান শ্রী রাহুল শ্রীভদ্রের সাহায্য নেওয়ার জন্য। কিন্তু খিলজি তখন শর্ত দেন যে তিনি কোনো কাফেরের দেওয়া ওষুধ খাবেন না। এই কথা শুনে পণ্ডিত শ্রীভদ্র তার শর্ত অনুযায়ী তাকে কোনো ওষুধ দিলেন না, বরং তাকে তাদের পবিত্র কুরআন পড়ার উপদেশ দিলেন। কিছুদিন বাদে আশ্চর্যজনকভাবে মোহাম্মদ খিলজি সুস্থও হয়ে যান। যে অসুখ বড় বড় হাকিমরাও ঠিক করতে পারলেন না, তা শুধুমাত্র কোরআন পড়েই ঠিক হয়ে গেল। এই কথাটা যেন মানতে একটু অসুবিধাই হলো মোহাম্মদ খিলজির। তখন তিনি জানতে পারলেন পণ্ডিত শ্রীভদ্র কোরআনের পাতায় লাগিয়ে রেখেছিলেন এক বিশেষ ওষুধ, যা তিনি অজান্তেই পাতা উল্টানোর সময় লালার মাধ্যমে গ্রহণ করেছিলেন এবং তারই ফলস্বরূপ তিনি সুস্থও হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হওয়ার পর খিলজি কৃতজ্ঞ হওয়ার বদলে যেন আরো বেশি ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে জ্ঞানের জন্য ভারতীয় পণ্ডিতরা হাকিমদের থেকেও বেশি জ্ঞানী, সেই জ্ঞানের উৎসকেই ধ্বংস করে দেবেন। সেই মতো তিনি যখন নালন্দাকে আক্রমণ করতে আসেন, তখন নালন্দার বিশাল অট্টালিকা এবং উঁচু প্রাচীর দেখে খিলজি এটিকে কোনো কেল্লা বা দুর্গ ভেবে ভুল করেছিলেন। তিনি এটিকে কোনো রাজনৈতিক সামরিক কেন্দ্র ভেবেছিলেন এবং মনে করেছিলেন যে এখানে প্রচুর ধন সম্পদ এবং রত্ন থাকতে পারে। কিন্তু ভেতরে ঢোকার পর তিনি যখন দেখলেন প্রচুর বই এবং নিরস্ত্র ভিক্ষুকদের, তখন ক্রোধে সমস্ত কিছু ধ্বংস করার আদেশ দেন। তার সেনাবাহিনী হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু এবং পণ্ডিতদেরকে হত্যা করেন। আগুন লাগিয়ে দেন এই বিশাল লাইব্রেরিতে। জ্বলে ওঠে ধর্মগঞ্জ। সেদিন তিনি শুধুমাত্র নালন্দার লাইব্রেরিতেই আগুন দেননি, পুড়িয়েছিলেন এক সমৃদ্ধ সভ্যতাকে, পুড়িয়েছিলেন মানব জাতির হাজার হাজার বছরের সঞ্চিত বিজ্ঞান এবং দর্শনকে। ঐতিহাসিকরা বলেন সেই লাইব্রেরিতে এত বেশি বই ছিল যে তা পুড়তে সময় লেগেছিল দীর্ঘ 3 মাস। সেই আগুনের শিখায় মানব সভ্যতার কয়েক হাজার বছরের অর্জিত জ্ঞান ছাই হয়ে গিয়েছিল। যদি সেই লাইব্রেরিটি আজ টিকে থাকতো, তবে বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে ভারত পৃথিবীর কাছে আরো কয়েকশো বছর এগিয়ে থাকতো। সেই লেলিহান আগুনে একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছিল একটি শ্রেষ্ঠ যুগ। বখতিয়ার খিলজি জয় করতে চেয়েছিলেন ইতিহাস, কিন্তু রেখে গেলেন এক বিশাল শূন্যতা। সেদিন তিনি শুধুমাত্র কাগজ পোড়াননি, পুড়িয়েছিলেন এক উজ্জ্বল পৃথিবীর স্বপ্ন। পেরিয়ে গেছে 800 বছর। নালন্দার সেই বিশাল লাইব্রেরির আগুনও নিভে গেছে অনেক আগেই। ধোঁয়াও মিশে গেছে বিহারের আকাশে। বখতিয়ার খিলজি হয়তো ভেবেছিলেন তিনি জ্ঞানকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, কিন্তু জ্ঞান যে ফিনিক্স পাখির মতো, যা ধ্বংসস্তূপ থেকে আবার ডানা মেলে। আজ নালন্দার এই ধ্বংসাবশেষ কেবল ইটের স্তূপ নয়, এটি আমাদের গৌরবের সাক্ষী।
1951 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন এই স্থানে একটি নতুন গবেষণা কেন্দ্র খোলেন, তখন থেকেই শুরু হয় নালন্দার পুনর্জাগরণের কাজ। আর 2016 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে নালন্দা আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রাচীন নালন্দার সেই আদর্শকে ফিরিয়ে আনতে তৈরি হয়েছে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারত সরকার এবং এশিয়ার বিভিন্ন দেশের সম্মিলিত প্রচেষ্টায় রাজগীর পাহাড়ের কোলে আবারও গড়ে উঠেছে জ্ঞানের এই পীঠস্থান। ছাত্ররা আবারও পৃথিবীর নানা স্থান থেকে আসছেন এখানে সত্যের সন্ধানে। ইতিহাস আমাদের শেখায় যে তরবারির চেয়ে কলমের শক্তি বেশি। নালন্দাকে হয়তো সাময়িকভাবে থামিয়ে দেওয়া গিয়েছিল, কিন্তু তার দর্শনকে মুছে ফেলা যায়নি। কারণ নালন্দা একটি নাম নয়, এটি একটি চেতনা, যা আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা এবং জ্ঞানই হলো অন্ধকার থেকে আলোয় ফেরার একমাত্র পথ।